সকাল 8টার কাটা অতিক্রম করেছে। আরাম কেদারায় আজ শোয়া অবস্থায় পেপার পড়ছে 65 বছর বয়সী একজন ভদ্রলোক। হাতে গোনা কিছু সংখ্যক চুল এখনো কাঁচা রয়েছে সাদা হবার অপেক্ষায়। ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে গ্রামের একজন লোক। বাবু, গতকাল উত্তরপাড়ার রামপ্রসাদের যমজ বাচ্চা হয়েছে। বলিস কি? তবে আবার কি জোড়া বলি? না 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 না, আমি থাকতে হতে পারে না। চল চল, এক্ষুনি চল। প্রেত কথা, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার 530 নম্বর এপিসোডে। আজকের এপিসোডে আপনারা শুনবেন তানভীর নিউটন ভাইয়ের লেখা লাশের মন্দির। এটি আমাদের তৃতীয় অডিও সিনেমা। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। এছাড়াও আজকের অডিও সিনেমাতে আমাদের সঙ্গে রয়েছেন আরো কিছু স্পেশাল আর্টিস্ট, যেমন প্রধান চরিত্র সুধীরে রয়েছে অরুণাভ খাসনবিশ, ছুটকিতে রয়েছে প্রিয়াঙ্কা তপাদার, শিবুর চরিত্রে অভিনয় করেছে ইভান সরকার। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন আমাদের আরো কিছু প্রিয় বন্ধু এবং ভয়েস ওভার আর্টিস্টরা, যাদের নাম দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন সেকশনে। চলুন শুরু করা যাক আজকের তানভীর ভাইয়ের লেখা অডিও সিনেমা লাশের মন্দির। ঘড়ির কাঁটায় 8:30 বাজলেও সূর্য তখন মেঘের আড়ালে লুকিয়ে গেছে। আষাঢ়ের মেঘ যেন সূর্যকে আলিঙ্গন করে সুখনিদ্রায় মগ্ন। ছুটকি হাতে কিছু বাজার নিয়ে স্টেশন মাস্টারের ঘরে ঢোকে। সুধীর তখন ট্যালি খাতা খুলে কিছু একটা হিসেব করছিল, আর মাঝে মাঝে তার সিগারেটটায় কড়া টান দিয়ে ফুসফুস ভরিয়ে নিয়ে আবার ধোয়া ছাড়ছিল। ছুটকিকে দেখে তার সে কাজে কিছুটা বিঘ্নতা ঘটে। আরে ছুটকি যে, আয় আয় ভেতরে আয়, বস বস। এইসব ছাইপাশ গেলে কি মজা পান বাবু। বাজার নিয়ে ফিরছিলাম, ভাবলাম আপনার একটু খবর নিয়ে যাই। তা বেশ করেছিস। তো বাজারে গেছিলি, পুরনো শাড়ি কেন পরেছিস? তোর কি এটা ছাড়া অন্য কোনো শাড়ি নেই? 3খানা শাড়ি আমার, আর কই পুরনো শাড়ি। এটা 1 বছর আরো দিব্যি চলে যাবে। সুধীর পকেট থেকে কিছু টাকা বের করে ছুটকির হাতে জোর করে দিতে চায়। নে নে বলছি, এ টাকাটা রাখ, দুটো নতুন শাড়ি কিনবি। টাকা আমার লাগবে না, টাকাটা নিজের কাছে রাখুন, আপনারই কাজে লেগে যাবে। নিষেধ সত্ত্বেও ছুটকিকে জোর করেই সুধীর টাকাটা হাতে গুঁজে দেয়। আরে নে বলছি, নতুন দুটো শাড়ি কেনার জন্য। নে। ছুটকি হলো শিবুর মেয়ে। ছুটকির এই পৃথিবীতে শুধু তার বাবাই আছে। সুধীরের মেয়েটাকে ভালো লাগে মনে মনে, কিন্তু এই সম্পর্কটা হবার নয়। কারণ ছুটকির বয়স হবে 21, সবে নতুন যৌবনে পা রেখেছে, আর সুধীরের বয়স 40। বয়স 40 হলেও শরীরের গরম দেখে তাকে 32 বলেও চালিয়ে দেওয়া যেতে পারে। বয়সের ব্যবধানের কারণে সুধীর ছুটকিকে সহকর্মীর মেয়ে হিসাবেই ট্রিট করে। আপনি কিন্তু আমার প্রশ্নটার উত্তর দিলেন না। কোনটা বলতো? এই তো এসব দোয়া খাওয়া, ছাইপাশ। এই একাকিত্ব জীবনে এটাই তো সঙ্গ দিয়ে এসছে রে অনেকটা দিন। আর তুই এসব বাদ দে তো, ছোটদের সবকিছুতে মাথা ঘামাতে নেই। আপনি যতটা ছোট ভাবেন আমায়, ততটাও কিন্তু ছোট নই আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো পাকা বুড়ি একটা, তাই না? আচ্ছা বাবু, রোজ দেখছি আপনি খাবার নষ্ট করছেন। এভাবে এত কম খেলে তো শরীরটা নষ্ট হয়ে যাবে। আর ঠিক করে ঘুমান টুমান না নাকি? চোখের নিচে কালি পড়ে গেছে। আরে এত কিছু খেয়াল করতে হবে না তোকে আমাকে নিয়ে। জানি তুই সবার খেয়াল রাখিস, একটা মা মা ব্যাপার আছে তোর মধ্যে, কিন্তু তুই তোর বাবার খেয়াল রাখ। ছাইপাশ গিলতে নিষেধ করতো লোকটাকে। ও ওই লোক জীবনেও শুধরাবার নয় বাবু। হ্যাঁ তুই বাড়ি যা এবার, আকাশে মেঘ করেছে। ঠিক আছে, তাহলে আসি। এই বলে ছুটকি স্টেশন মাস্টার সুধীরের ঘর থেকে বেরিয়ে যায়। সুধীর অপলক তাকিয়ে থাকে তার চলে যাবার পথের দিকে, যতক্ষণ না ছুটকি দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। সুধীর সঙ্গীত ফিরে পায় শিবুর দম ফাটানো কাশির শব্দে।
বাবু, চা নাস্তা খাবেন নাকি? আনবো? থাক, আর একটু পরেই খাবো। এই তোমার শরীর ঠিক আছে তো? কাশিটা একটু কমলো? হ্যাঁ, আমি তো সবসময় ঠিক থাকি বাবু। হ্যাঁ, সে তো তোমার কাশি শুরু হলেই বোঝা যায়। দেখো শিবু, আমি তোমাকে শুধু একজন সহকর্মী হিসেবে নয়, বরং আমার বন্ধু আর অভিভাবক হিসেবেও মানি। এরম অনিয়ম করে তোমার কিছু একটা হলে আমি আমার একজন আপনজন হারাবো, বুঝলে শিবু? সেটা মাথায় রেখো। হ্যাঁ বাবু। ইস, এ বাবা, এই তো হাল করেছো। ইস, এই তুমি যাও তো, এক্ষুনি একবার নগেন ডাক্তারকে দেখিয়ে এসো। শিবু, তুমি তো জানো যে এই পৃথিবীতে আমার আর আপনজন বলতে কেউ নেই। এই নিঃসঙ্গ জীবনে তোমার আর ছুটকির যত্ন আত্মীতেই তোমরাই আমার পরিবার হয়ে উঠেছো। এর মধ্যে এইসব বাদিয়ে একটু তাড়াতাড়ি যাও তো, ডাক্তার দেখিয়ে এসো। হ্যাঁ বাবু, আজই বাড়ি ফেরার পথে ডাক্তার দেখিয়ে নেবো কোনো। আপনি বড় মনের মানুষ বাবু। এর আগেও অনেক স্টেশন মাস্টারের সাথে কাজ করেছি, আপনার মতো আপন কাউকেই মনে হয়নি, কাউকে না। আরে এখন ওসব ছাড়ো, যাও নিজে একটু খাও, আমাকেও একটু দাও, আর দিয়ে তুমি ডাক্তারের কাছে যাও। আর বাড়িতে গিয়ে একটু রেস্ট করো, আর সন্ধ্যের আগে আবার চলে এসো কিন্তু। তুমি এলেই আমি বাড়ি ফিরবো। আচ্ছা বাবু, আচ্ছা। শিবু আচ্ছা বলে চলে যায় নাস্তা আনতে। ছুটকি, এই ছুটকি, ছুটকি মারে, এদিকে আয় না রে। হ্যাঁ বাবা, বলো। ইস, কত কাশি হয়েছে তোমার। একটু দাঁড়াও, রসুন তেল গরম করে আনছি। দাঁড়াও দাঁড়াও। আরে মা, তার দরকার নেই। কলসি থেকে একটু জল দে তো মা। দে দে। এই নাও নাও, জলটা খাও তো। আর আমি এক্ষুনি তেল গরম করে আনছি, তুমি বসো। আর কোনো কথা নয় কিন্তু। ছুটকি উনুনে একটা বাটিতে কিছুটা সর্ষের তেল নিয়ে তাতে 2 কোয়া রসুন দিয়ে গরম করে নিয়ে বাবার কাছে আসে। নাও একটু শো দেখি তো। তুই ঠিক একদম আমার মায়ের মতো, বুঝলি? তোর মধ্যেই তো আমি আমার মাকে দেখতে পাই। এখন একটু চুপ করো তো বাবা। আচ্ছা শোনো, বড়বাবুর খাবারটা জলদি জলদি করে ছাতা নিয়ে যাবে স্টেশনে। কালো মেঘ করেছে পুরো আকাশে, বৃষ্টি হবে কিন্তু। এমনিতেই কাস্তে কাস্তে তোমার অবস্থা খারাপ। তোর মাও এমন ছিল জানিস, বাড়ি থেকে বের হওয়ার আগে সব সময় মনে করিয়ে দিত। বেচারি আজ থাকলে তোর এত কষ্ট হতো না রে মা, এত কষ্ট হতো না। থাক, মায়ের কথা ভেবে আর কষ্ট করতে হবে না। আচ্ছা বাবা, আমি কার মতো দেখতে হয়েছি? তোমার মতো নাকি মায়ের মতো? হ্যাঁ রে, তুই ঠিক তোর মায়ের মতো দেখতে হয়েছিস। নে নে, এবার ছাড় মা, ছাড়। অনেক অনেক কাজ আছে। এই বলে শিবু উঠে পড়ে। প্রকৃতি বোধহয় আজকে একটু বেশি খেপেছে। সকাল থেকে প্রথমে বাতাস শুরু হলেও দিন বাড়ার সাথে সাথে কালো মেঘে ছেয়ে যায় চারিদিকটা। বিকালের পর থেকে মেঘের গর্জনের সাথে শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টি যখন হালকা হয় সেই সময় মেঘের গর্জন তীব্র হয়। কয়েকবার এত বিকট শব্দে বজ্রপাত হলো যেন মনে হলো স্টেশনের আশেপাশেই বাজ পড়েছে। এমনিতেই এই এলাকায় লোকজন কম। রবিবার এবং বুধবার হাটের দিন হওয়ায় একটু আধটু তবু লোকজনের দেখা পাওয়া যায় স্টেশন চত্বরে।
স্টেশনের বিপরীতে একটা ছোট হাট বসে। গ্রামের মানুষেরাই প্রধান ক্রেতা, তবে আশেপাশের অনেক এলাকার মানুষ এই হাটে আসে তাদের পণ্য বিক্রি করতে। ভোরের ট্রেনে আসে, আবার বিকেলের ট্রেনে বাড়ি চলে যায়। দুটো লোকাল ট্রেন যাওয়া আসা করে। অবশ্যই এক্সপ্রেস ট্রেনগুলো যাতায়াত করে, তবে এখানে কখনো দাঁড়ায় না। ছোট্ট একটি স্টেশন বিলাসপুর, আশেপাশে সমতল ভূমি খুব একটা নেই, বেশিরভাগই মাটির টিলা। টিলা কেটেই যা একটু রাস্তা, রেল লাইন স্থাপন করা হয়েছে। আর মানুষজন টিলার উপর বাড়ি ঘর করে থাকে, কারণ এখানে বৃষ্টি হয় বেশি, আর তাতে ভূমি ধস হয়। ছোট বড় টিলা ভেদে বাড়ির সংখ্যা কম বেশি হয় আর কি। তো সুধীর দাস রেলের সহকারী স্টেশন মাস্টার হিসাবে বিলাসপুর এসেছে। আগে এখানে স্টেশন ছিল না, গ্রামের মানুষের কথা ভেবে নতুন স্টেশন হয়েছে। স্টেশন বলতে 3টে ঘর আর সামনে প্ল্যাটফর্মের কিছুটা অংশ ওই ছাউনি করা। একটা স্টেশন মাস্টার সুধীরের, আরেকটিতে টিকিট এবং স্টোর রুম, আর অপরটিতে যাত্রীদের বিশ্রামাগার। এখানে সুধীরের আর 2জন স্টাফ। একজন সুধীরকে হেল্প করে এবং টিকিট বিক্রি করে, ওর নাম রতন। অপরজন লাইনম্যান এবং স্টেশনের টুকিটাকি কাজকর্ম করে, ওর নাম শিবু। স্টেশনের পিছনের রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটলেই রেলওয়ের একটা টিলা আছে, তার উপরে রেলওয়ে স্টাফ কোয়ার্টার। একটা কোয়ার্টারে রতন সপরিবারে থাকে, তার একটু দূরে সুধীর। আর শিবু এই স্টেশনের একটি কামরায় রাত্রিবেলা থাকে। ওরও টিলার উপর একটা থাকার কোয়ার্টার আছে, সেখানে শিবুর 21 বছরের মেয়ে থাকে। শিবুর বউ গত হয়েছে মেয়ের জন্মের সময়। রাতে স্টেশনের কিছু কাজের জন্য স্টেশনের একটি কামরাতে থাকে। শুধু স্টেশনের কামরায় বসে ফ্লাক্স থেকে একটু চা ঢেলে নিতেই বিকট শব্দে বাজ পড়ল, আর বৃষ্টিটাও মুষলধারে পড়তে শুরু করলো। এই শিবুটা যে কোথায় যায় বুঝি না। যা, কারেন্টটা চলে গেল। শিবু, এই শিবু! শিবুর কোনো উত্তর পাওয়া গেল না। শিবুর বয়স ওই 50-এর ঘরে, কিন্তু দেখলে মনে হবে 80 বছর পেরিয়ে গেছে। গাল দুটো চোয়ালের ভিতর যেন ঢুকে গেছে, চুল দাড়ি সব সাদা। হুক করে কাশে, তবু বিড়ি খাওয়া ছাড়ে না। সুধীর নিজে হ্যাজাক লাইটে আগুন জ্বালায়। ঘর থেকে কাপটা নিয়ে প্ল্যাটফর্মের ছাউনির নিচে দাঁড়িয়ে কাপে ঢেলে রাখা চায়ে একটা চুমুক দিতেই আবার শব্দ করে বিদ্যুৎ চমকে একটা বাজ পড়ে। স্টেশনের জানালা দরজাগুলো পর্যন্ত কেঁপে ওঠে। আলোর ঝলকানিতে সুধীরের মনে হয় স্টেশনের প্ল্যাটফর্মের শেষ দিকটায়, যেখানে প্ল্যাটফর্ম ঢালু হয়ে মাটিতে ঠেকেছে, সেখানে কেউ একজন বসে আছে। আদেও সেখানে কেউ ছিল নাকি সেটা দেখার ভুল, সেটা নিয়ে ভাবতেই শিবু পেছন থেকে ছাতা বন্ধ করতে করতে এসে বলল, বাবু এসে গেছি। ডাকছিলেন নাকি আমাকে? কোথায় গেছিলে বলো তো? অনেকটা সময় তো তোমার দেখা নেই। ওই রাতে একটু খিদে পায় বলে মুড়ি কিনতে গেছিল বাবু, তা ভাবলুম আপনার খাবারটাও একটু তৈরি করে নিয়ে আসি। কিন্তু তোমার মুখের গন্ধ তো বলছে অন্য কিছু করে এসছো। ওই একটু একটু তাও খেয়ে এলুম। এই বৃষ্টি বাদলায় তামুক সেবন করলে শরীরটাতে না একটা একটা জোশ পাই বাবু। এই আচ্ছা, একটা পোড়া পোড়া গন্ধ আসছে না কোত্থেকে? ওটা মাংস পোড়া গন্ধ তুমি পাচ্ছ শিবু? প্রতিনিয়ত নিজেই তো পড়ছি বাবু, এ আর নতুন কি? দূর, কি সব যে বলো তুমি। তা রান্না করলে কি আজ? ওই আলু দিয়ে ডিমের তরকারি আর ভাত। আপনি একটু সাবধানে যাবেন বাবু, বৃষ্টিতে টিলার উপরে রাস্তাটা খুব পিছল হয়ে আছে। তা রান্নাটা ঠিকঠাক করেছো তো? আর তুমি খেয়েছো? এই সকালে ওষুধ নিয়েছিলে? হ্যাঁ বাবু, আমি খেয়ে হ্যাঁ বাবু, আমি তো খেয়ে নিয়েছি। রান্না তো আজ ঠিক হবেই,
ছুটকি মা আমার রেঁধেছে বলে কথা। নগেন ডাক্তার ওষুধ দিয়েছে, সেটাও খেয়ে নিয়েছি। আহ শিবু, বয়স তো হলো, এবার এইসব ছাইপাশ গুলো খাওয়া বন্ধ করো না। তোমার একটা মেয়ে আছে, তোমার কিছু একটা হয়ে গেলে মেয়েটাকে কে দেখবে বলো তো? আপনারা তো আছেনই বাবু, ওকে নিয়ে আমার আর চিন্তা কি। আপনি আমার ছুটকিকে একটু দেখে রাখবেন। তা বললে কি হয় না? অন্তত এই বিড়িটা ছাড়ো, তোমার কিন্তু ফুসফুসের অবস্থা ভালো নয় শিবু। বৃষ্টির তেজ যেন ধীরে ধীরে বেড়েই চলেছে। সুধীর স্টেশনের কামরায় গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে আরেক কাপ চা ঢেলে বসে তার চেয়ারে। এমন আবহাওয়া সুধীরকে বেশ আবেগী করে তোলে। অতীতের স্মৃতিগুলো বারবার মনে এসে করে নারে। দেখতে দেখতে সুধীরের বয়স এখন 40। রূপার সাথে কাটানো দিনগুলো এখনো ভুলতে পারেনি। রূপা এবং সুধীরের প্রেম ছিল 5 বছরের, কিন্তু বিয়ে পর্যন্ত আর গড়ায়নি সম্পর্কটা। সম্পর্কে ইতি টেনে বিলেতে প্রবাসী ছেলের ঘরণী হয়ে চলে যায় রূপা। শিবুর মেয়ে ছুটকির মধ্যে সুধীর যেন রূপাকে খুঁজে পায়। ততক্ষণে আগ্রাসী বৃষ্টি যেন একটু থিতু হয়েছে। সুধীর শিবুর নাম করে একটা হাঁক দেয়। শিবু, আজি কর্তা। বৃষ্টিটা একটু ধরেছে, তোমার ছাতাটা একটু দাও তো এদিকে। এখন যেতে না পারলে মুশকিলে পড়ে যাব। হ কর্তা, এখনো মেঘ ছাড়েনি বুঝলেন। একটু থিতু হয়েছে বটে, তবে আবার হরহরিয়ে শুরু হবে। এই নিন কর্তা, ছাতাটা নিন, আর সাবধানে যাবেন। হ্যাঁ, মেয়েটাকে একটু বলবেন যেন ভয় না পায়। সুধীর ছাতাটা মেলে রওনা হয়। চারিদিকে কোনো লোকজন নেই, যেন জনমানবহীন এক এলাকা। ইলেকট্রিসিটি না থাকায় যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এলাকাটা। সুধীর পকেট থেকে পেন্সিল ব্যাটারি চালিত টর্চটা বার করে সামনের দিকে এগোচ্ছে। এই ঘুটঘুটে অন্ধকার যেন টর্চের এই সামান্য আলোকে মুহূর্তেই গিলে খেয়ে নিচ্ছে। মিনিট 3 হাঁটার পর আবহাওয়াটা যেন আবার বিগড়ে গেল। প্রবল বেগে বাতাস আর বৃষ্টি শুরু হলো, সেই সাথে বিকট শব্দ। ছাতাটা বাতাসের বেগ সহ্য করতে না পেরে বারবার উল্টে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে চারিদিক আলোকিত করে প্রকট শব্দে একটা বাজ পড়ল। সেই সাথে কিছু ডাল বাতাসে ভেঙে সুধীরের সামনে পড়ল। দমকা বাতাসে তখন ছাতাটারও ভগ্নপ্রায় অবস্থা। সুধীর ততক্ষণে পুরোটা ভিজে গেছে। সুধীর আশেপাশে কোথাও একটা আশ্রয় নেওয়ার জন্য টর্চের আলো এদিক সেদিক ঘুরিয়ে চারপাশটা দেখে নেয়। এই রাস্তা দিয়ে সুধীর অনেকবার যাতায়াত করেছে, কিন্তু রাস্তাটা আজ যেন পুরো অচেনা লাগছে। মেইন রোড থেকে একটু দূরে একটা টিলা। সুধীর ঠিক করলো ওই টিলার উপর আশ্রয় না নিলে এই ঝোড়ো আবহাওয়া থেকে বাঁচাটা মুশকিল হয়ে যাবে। স্টেশন থেকে বের হওয়াটা বুদ্ধিমানের কাজ হয়নি। সুধীরকে এলাকার সকলে চেনে এবং সম্মান করে, তাই সুধীর সিদ্ধান্ত নেয় পাশের কোনো এক বাড়িতে সুধীর আশ্রয় নেবে গিয়ে। ঠিক সেই সময় দূর থেকে একটা ক্ষীণ আলো চোখে পড়ে সুধীরের। সুধীর ঠিক করে ও সেদিকেই যাবে। টর্চ লাইটটাও ভিজে এখন অল্প আলো দিচ্ছে, তাই বাড়ির দিকে যাওয়াটা একেবারেই নির্বুদ্ধিতা বই কিছু না। সুধীর মেইন রোড দিয়ে নিচের দিকে নেমে বাম দিকে চলে যায়। পুরো জায়গায় বৃষ্টির জল জমেছে, আর সেই সাথে কাদা। পা যেখানেই ফেলছে সেখানেই যেন 1-1.5 ইঞ্চি দেবে যাচ্ছে। কয়েক পা হাঁটতেই সুধীরের এক পাটি স্যান্ডেল কাদায় ডুবে ছিঁড়ে যায়। এই গেল রে স্যান্ডেলটা। আচ্ছা, গেল। সুধীরের তখন এক পায়ে স্যান্ডেল। সুধীর কাদা জলে স্যান্ডেলটা হাতড়েও পেল না। অগত্যা স্যান্ডেলের মায়া ত্যাগ করে সামনের দিকে এগোতে থাকে। মনে মনে ভাবে, নসিবে থাকলে কাল সকালে একবার এসে খুঁজে দেখা যাবে। মাঝে মাঝে বজ্রপাতের আলোয় সুধীরের সামনের দিকে টিলাগুলো দৃশ্যমান হয়। দূরের সেই ক্ষীণ আলোকে লক্ষ্য করে সুধীর এগিয়ে চলে ঝড় বৃষ্টি ভেদ করে।
কিন্তু সুধীর যতই সামনের দিকে এগোচ্ছিল ততই যেন ক্ষীণ আলোটি পিছিয়ে যাচ্ছে। এটা কি আদৌ কোনো আলো, নাকি নিছক এক আলিয়ার পেছনে ছুটছে সুধীর? এর থেকে তো ভালো ছিল স্টেশনে ফিরে যাওয়া বা বাড়ির পথ নেওয়া, কারণ ততক্ষণে অনেকটা পথ সে হেঁটেছে কাদা জলের ভিতর দিয়ে। আলোটাও কেমন যেন সুধীরকে সম্মোহিত করে রেখেছে। মিনিট দুয়েক বাদে সুধীর সেই আলোর একদম কাছাকাছি চলে আসে। সামনেই একটা বড় টিলা, আর সেই টিলার উপর থেকে আলোটা আসছে। বজ্রপাতের ঝলকানিতে টিলাটিকে পরিষ্কার দেখা গেল। সুধীর ধীরে ধীরে টিলার উপর উঠতে শুরু করে। বেশ পিচ্ছিল রাস্তা হওয়ায় দু একবার পড়ে যাওয়ার উপক্রম হয়েছে, কিন্তু চড়াই উতরাই পেরিয়ে সুধীর এক সময় চলে আসে সেই আলোর একদম কাছে। ঝোড়ো হাওয়া, বাতাস আর বৃষ্টির তখন যেন প্রতিযোগিতা চলছে। বজ্রপাতের ঝলকানিতে সুধীর দেখতে পায় এটা কোনো বাড়ি নয়, আর আশেপাশেও কোনো বাড়ি নেই। এটা একটা ভগ্নপ্রায় মন্দির। মন্দিরের সামনের বারান্দাটায় ছাউনি আছে, আর সেখানে একটা কেরোসিন বাতির আলো ঝোড়ো বাতাসকে উপেক্ষা করে বীর দর্পে টিম টিম করে চলছে। এই সামান্য আলোর কাছে আসতে সুধীরকে অনেকটাই পথ হাঁটতে হয়েছে। পকেট থেকে টর্চটা বের করে আলো জ্বালাতে গিয়েও ব্যর্থ হলো, কারণ সেটা জলে এতটাই ভিজে গেছে যে এখন আর জ্বলছে না। হালকা কেরোসিন বাতির আলোয় সুধীর মন্দিরের ভিতরটায় উঁকি দিয়ে দেখল একবার। ভিতরটা একদম ফাঁকা, সেখানে কোনো দেবদেবতার মূর্তি বা ছবি নেই। বেশ কিছুক্ষণ মন্দিরের ভিতরটা দেখার পর সুধীরের মনে বেশ কিছু প্রশ্ন জন্মায়। এই পরিত্যক্ত মন্দিরে আলো জ্বালিয়ে কে রেখেছে? আর এই আলো এত ঝড় বাতাস উপেক্ষা করেও বা জ্বলছে কি করে? এমন সময় সুধীরের কানে একটা শব্দ ভেসে আসে। খুব কাছ থেকেই সেই শব্দটা শোনা যাচ্ছে। নারী কণ্ঠে কিছু একটা মন্ত্র পাঠের শব্দ। সুধীর আবার মন্দিরের ভিতর উঁকি মারে। মন্দিরের ভিতর একদম ফাঁকা, সেখানে কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। সুধীর তৎক্ষণাৎ মন্দিরের ভিতরটা থেকে বাইরে বেরিয়ে আসে। চারদিকটা দেখার জন্য কেরোসিন বাতিটা হাতে তুলে নেয়। এদিক ওদিক উঁচিয়ে দেখার চেষ্টা করে। একটা সময় বুঝতে পারে শব্দটা আসছে মন্দিরের পিছন থেকে। একে তো অনেকটা সময় বৃষ্টিতে ভিজেছে, তার উপর ক্লান্ত শরীর। পুরো শরীরের ক্লান্তি যেন মাথায় এসে আঘাত করে সুধীর। বৃষ্টি ততক্ষণে অনেকটাই ধরেছে। সুধীর কেরোসিন বাতিটা হাতে নিয়ে মন্দিরের পিছনে যাবার সিদ্ধান্ত নেয়। ধীর পায়ে মন্দিরের পিছনে যায় নিঃশব্দে। যখন সুধীর মন্দিরের পিছনে গিয়ে পৌঁছয়, তখনও যা দেখে তা যেন নিজের চোখকেও বিশ্বাস করাতে পারে না। সুধীর দেখে সামনে একটা চিতা সাজানো হচ্ছে। চিতাটা সাজাচ্ছে শিবু, তারই সহযোগী। আর চিতার পাশে পড়ে রয়েছে একটা লাশ। লাশটার দিকে ভালো করে তাকাতেই সুধীর কেঁপে ওঠে। এই লাশটা সুধীরের নিজের, আর শিবুর 21 বছরের মেয়ে ছুটকি লাশটার পাশে বসে চোখ বন্ধ করে মন্ত্র জপছে। তার জামা কাপড় কিছু জায়গায় ছেঁড়া, কোনো মতে লজ্জাস্থানগুলো ছেঁড়া কাপড় দ্বারা আবৃত। শিবু জোরে জোরে সেই দম ফাটানো কাশি দিয়ে চিতা সাজাচ্ছে। চিতা সাজাতে সাজাতে শিবু সুধীরকে দেখে।
সুধীরকে দেখতে পেয়ে একবার মুচকি হেসে আবার চিতা সাজাতে শুরু করে। এই শিবু, কি 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 করছো সব? হ্যাঁ, কি হচ্ছে এগুলো? চিতা কেন সাজাচ্ছ? আর এই লাশটা কার? আর আমার মতো দেখতে কেন ওকে? হ্যাঁ শিবু? শিবু কোনো কথা বলে না, মুচকি হেসে নিজের মতো চিতার কাঠ সাজাতে থাকে। সুধীর কাঁপতে কাঁপতে তার নিজের লাশের পাশে গিয়ে দাঁড়ায়, নিজের গায়ে চিমটি কেটে পরখ করে আদৌ সে কি সত্যি দেখছে, নাকি সবটা তার স্বপ্ন। সুধীরের হৃদস্পন্দন লাগামহীন বেড়ে যায়, মাথাটা চাপ ধরে আসে। নিজের লাশ দেখে সে এখন পাগলের মতো হয়ে গেছে। সুধীর সর্বশক্তি সঞ্চার করে দৌড় দেয়, কিন্তু কিছুতেই তার পা চলছে না। এক অদৃশ্য শক্তি যেন মাটি থেকে দুটো পা চেপে ধরে আছে। সুধীর অনবরত কেঁদে চলেছে সেখানে দাঁড়িয়ে। সুধীরের লাশটা শিবু টানতে টানতে চিতার উপরে তোলে। তারপর আবারও কিছু কাঠ সুধীরের লাশের উপর সাজিয়ে দেয়। সুধীর যে চিৎকার করবে সেই শক্তিটাও নেই, শুধু ছটফট করছে আর দেখে যাচ্ছে নিজের শেষকৃত্য। ধীরে ধীরে পুরো চিতা সাজিয়ে ফেলে শিবু। অতঃপর এগিয়ে আসে সুধীরের দিকে। কর্তা, আগুনটা একটু দেন, চিতা সাজানো তো শেষ হয়ে গেছে। মুখাগ্নি তো আমাকেই করতে হবে। আপনার তো আবার তিন কুলেও কেউ নাই। তা তো ঠিকই, সুধীরের কেউ নেই। বাবাকে তো চোখেই দেখেনি, মাকে দেখেছে সেই 8 বছর বয়সে কলেরায় মারা যেতে। তখন যে গ্রামে কলেরা হতো সে গ্রাম ফাঁকা হয়ে যেত। সুধীরের মা ব্রহ্মপুত্র নদের একটি চরে থাকত। সেই চরটিও এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মায়ের মৃত্যুর পর থেকে তার দায়িত্ব নেয় একটি বেসরকারি এনজিও। তারাই সুধীরের লেখাপড়া করায়, পরে চাকরি হয় রেলওয়েতে। সত্যি তো, সুধীরের 3 কুলে কেউ নেই। সুধীর বুঝতে পারে আজই তার শেষ দিন। হয় সে মরে গেছে, নয়তো সে কোনো স্বপ্ন দেখছে। সুধীরের তার মায়ের সেই আবছা মুখ মনে পড়ে যায়। মৃত্যুর আগে সুধীরের মাথায় হাত রেখে বলেছিল, আমার আর সময় নেই বাবা, আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। বিপদে মা কালীকে স্মরণ করিস। এমন সময় সুধীরের সম্বিত ফেরে শিবুর ডাকে। কর্তা, ও কর্তা, বলি জলদি কেরোসিন বাতিটা দিন। মুখাগ্নিটা সেরে আমাকে আবার তো যেতেও হবে। ওদিকে রাতের ট্রেনের লাইন ক্লিয়ারিং এর সময় হয়ে এলো যে। দিন দিন। কি করছো শিবু? এই চুটকি, কি করতে তোর বাবা? তোর বাবাকে পাগল হয়ে গেল নাকি? শিবু! এই বলে শিবু সুধীরের হাত থেকে কেরোসিন বাতিটা ছিনিয়ে নেয়। কাশতে কাশতে অট্টহাসি দিতে দিতে এগিয়ে যায় সাজানো চিতার দিকে। সুধীর নিশ্চল মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে থাকে। তার চোখের কোণ থেকে মুহুর্মুহু জল গড়িয়ে পড়ে। শিবু চোখটা বন্ধ করে কালিমাকে স্মরণ করতে থাকে। আবার শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি আর ঝোড়ো বাতাস। ধীরে ধীরে সুধীরের শরীর অসাড় হতে থাকে, দৃষ্টি অন্ধকার হয়ে যায়। সুধীর জ্ঞান হারায়। আরে কি হলো কি হলো? ডাক্তার দেখো, কি হলো? মরে গেল নাকি রে? আরে দেখো 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 দেখো, আরে ফোন কর তাড়াতাড়ি ফোন কর। কি হলো এটা? ও সাহেব উঠুন। আরে কি হয়েছে আপনার? আরে
এটা তো আমাদের স্টেশন মাস্টার। আরে কি হলো রে? আরে ডাক্তার ডাকো, মরে গেল নাকি ভাই? ফোন করো। আরে কেউ একটু নগেন ডাক্তারকে খবর করো, আপনি ফোনটা করো না। সুধীর রাস্তার ধারে কাদার মধ্যে পড়ে আছে, তার জ্ঞান নেই। লোকজন বিনোদ ডাক্তারকে ধরে আনে। ততক্ষণে সুধীরকে কাদা থেকে তুলে রাস্তায় শুকনো জায়গায় গামছা পেতে শুয়ে রাখা হয়েছে। ধীরে ধীরে জটলা বাড়ছে। এই দেখি সরো তো, ভিড় করো না তোমরা, আমায় দেখতে দাও। কি একটা অঘটন বলুন তো। ওদিকে স্টেশনের ওই বুড়োটাও মরে পড়ে আছে সকালে, আর এখন দেখছি স্টেশন মাস্টার এখানেই জল কাদায় পড়ে আছে। বলিস কি করে মরলো বলতো? আমি তো স্টেশনের পাশ দিয়ে এলাম, কিন্তু কিছু তো দেখতে পেলাম না। আরে তার বুঝবে কি করে? আমি গতকাল স্টেশনের প্ল্যাটফর্মের শেষ মাথায় একটা পুরা লাশ পড়ে থাকতে দেখি। আমি তো ভয়ে দৌড় দিই। তখন দেখলাম স্টেশন মাস্টার তার ঘরে বসে চা খাচ্ছিল। আমি ইচ্ছে করেই আর যাইনি, পাছে স্টেশন মাস্টার আবার আমাকে এসবের মধ্যে জড়িয়ে ফেলেন। পরে বিবেকের তাড়নায় যখন বলবো বলে ফিরে এলাম, তখন দেখি স্টেশন মাস্টার নেই। ওই সময় রাতের এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। লাল কাপড় উড়িয়ে আমি আর আমার ভাই সেটিকে থামাই, তারপর তাদের সবকিছু বলে বাড়ি ফিরে গেছিলাম। ওহো, গতকালের বাজ পড়ে মরেছে বোধহয়। আচ্ছা শোন, তোরা স্টেশন মাস্টারকে নিয়ে বাড়িতে যা, ওনাকে শুকনো কাপড় পরা, আমি প্রয়োজনীয় ঔষধ নিয়ে আসছি। স্থানীয় লোকজন সুধীরকে ধরাধরি করে নিয়ে যায় তার বাড়িতে। তার কিছুক্ষণ পর নগেন ডাক্তার এসে তাকে ইঞ্জেকশন দিয়ে প্রয়োজনীয় ওষুধগুলো দেয়। তখনও সুধীরের জ্ঞান ফেরেনি। সুধীরের সহকারী রতন তার কোয়ার্টার থেকে ছুটে আসে। একটা রাতের ঝড়ের ব্যবধানে এত কিছু হয়ে গেল, এটা জেনেই রতনের চক্ষু চড়ক গাছ। যেহেতু সুধীর অসুস্থ আর ওদিকে শিবু বজ্রপাতে মারা গেছে, তাই রতন সবকিছু সামলাতে তড়িঘড়ি স্টেশনের দিকে চলে যায়। যাবার আগে নগেন ডাক্তারকে অনুরোধ করে বলেন যেন সুধীরের জ্ঞান না ফেরা অবধি নগেন ডাক্তার তার পাশে থাকেন। এলাকার একজন লোকও সুধীরের কাছে থেকে যায়, কারণ সুধীর এই এলাকায় আসার পর সবার সাথে বেশ ভাব জমিয়ে নিয়েছে, মানুষের বিপদে আপদে পাশে থেকেছে। নগেন ডাক্তার অনুমান করেছে সুধীরের হয়তো ঠান্ডায় নিউমোনিয়া হয়ে গেছে। ইঞ্জেকশন দেওয়ায় ধীরে ধীরে জ্বরটা একটু কমছে। ঘন্টা দুয়েক পর সুধীরের জ্ঞান ফেরে। জল, একটু একটু জল খাও। জল। এই যে নাও। সুধীর ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তার পুরো শরীর প্রচন্ড ব্যথায় নিমজ্জিত, নিঃশ্বাসেও যেন গরম বাতাস বের হচ্ছে। মাথা তোলার শক্তিটুকুও যেন হারিয়ে গেছে। প্রচন্ড কষ্টে সে বিছানা থেকে উঠে বসে। আপনি তো মশাই খুব একগুয়ে। কি দরকার ছিল ঝড় বৃষ্টির রাতে স্টেশন থেকে বের হওয়ার? আর আপনি ওখানে জ্ঞান হারিয়ে পড়েছিলেন কি করে? নগেন বাবু, বেঁচে আছি এই তো অনেক। আচ্ছা, আমাকে ঘরে কে নিয়ে এলো? আমার কাছে তো সবকিছু কিরম এলোমেলো লাগছে। কি এনেছে তো এলাকার লোকজনই। দেখুন, এখন একটু এলোমেলো লাগবেই। গতকালের বৃষ্টিতে ভিজে কাদার মধ্যে জ্ঞান হারিয়ে পড়েছিলেন তো, নিউমোনিয়া বাঁধিয়ে দিয়েছেন একেবারে। শুনুন, ঠিকঠাক বিশ্রাম নিন, আর এই যে ওষুধগুলো আমি দিলাম এগুলো ঠিক সময় খেয়ে নেবেন। আমি তাহলে আসি এবার। আরে সে যাবেন, একটু বসুন, একটু চা খেয়ে যাবেন না? শিবু, এই শিবু, 2 কাপ চা এনো তো। আরে কাকে ডাকছেন মশাই? আপনার সেই স্টেশনের লাইনম্যান বুড়োটা তো, ও গত রাতে মারা গেছে বজ্রপাতে। শুনুন, আমি চলি, আপনি বিশ্রাম নিন, পরে না হয় স্টেশনে একসময় একসাথে চা খাবো। কি? শিবু শিবু বাজ পড়ে মারা গেছে? কি বলছেন? এই বলে নগেন ডাক্তার চলে যায়। সুধীর ধীরে ধীরে গতকালের সবকিছু মনে পড়ে। কোথায় গেছিল সুধীর গত রাতে, কি হয়েছিল তার সঙ্গে,
সে টিলার উপরের ভগ্নপ্রায় মন্দির, সেখানে শিবু তার শেষকৃত্য করছিল। সুধীর যেন কোনো কিছুই বিশ্বাস করতে চাইছে না। এটা কি করে সম্ভব? গতকাল রাতে স্টেশন থেকে ফেরার সময় তো শিবুর সাথে কথা হলো। ওর ছাতাটা নিয়েই তো গতকাল বের হয়েছিল, যেটা ভেঙে গেছিল গতকাল রাতের ঝড়ের তাণ্ডবে। সব পরিস্থিতি বিবেচনা করে সুধীর সিদ্ধান্ত নেয় তাকে ঘরে বসে থাকলে চলবে না। শরীর যতই খারাপ হোক না কেন, তার একবার স্টেশনে যেতে হবে, আর শিবুর কোনো একটা ব্যবস্থা নিতে হবে। শিবুর সেই শেষ কথাগুলো মনে পড়ে গেল। ওর মেয়েটাকে দেখে রাখতে বলেছিল। কি করছে মেয়েটা? হয়তো একমাত্র অবশিষ্ট আপনজন বাবাকে হারিয়ে মেয়েটা ভেঙে পড়েছে। সুধীরের মতোই সেও আপনজন হারা হয়ে পড়েছে। সুধীর অনেক কষ্টে নিজেকে সামলে নেয়। কোনো মতে একটা রুটি খেয়ে, ওষুধগুলো খেয়ে, গায়ে একটা চাদর জড়িয়ে তার কোয়ার্টার থেকে বের হয়। চারপাশটা দেখে বুঝতে পারে গতকালের ঝড় বৃষ্টির তাণ্ডব কতটা ভয়াবহ ছিল। নেহাত কোয়ার্টারগুলো মজবুত, নইলে বাতাসের যা বেগ ছিল তাতে কোয়ার্টারগুলোই উড়ে যেত। কোয়ার্টারের আশেপাশের বড় গাছগুলোর প্রকাণ্ড ডালপালা ভেঙে পড়ে আছে মাটিতে। শিবুর মেয়ে ছুটকির খোঁজ নিতে সুধীর এগিয়ে যায়। শিবুর কোয়ার্টারের সামনে বড় একটা ডাল ভেঙে পড়ে আছে। সুধীর কোনো মতে ডালটা সরিয়ে শিবুর কোয়ার্টারের দরজার সামনে দাঁড়িয়ে হাঁক দেয়, ছুটকি, এই ছুটকি, ছুটকি, আছিস তুই? সুধীর কোনো সাড়া পায় না। দরজাটা টোকা দিতেই দরজাটা খুলে যায়। আবারও ছুটকির নাম ধরে ডাকে কয়েকবার, কিন্তু কোনো সাড়া পায় না। অবশেষে সুধীর ঘরের ভিতরে ঢোকে। ঘরটা বেশ পরিপাটি করে সাজানো গোছানো। ছুটকি বেশ লক্ষ্মী মেয়ে। ঘরের দেয়ালে সুন্দর নকশা এঁকেছে, কিন্তু ছুটকি গেল কই? মনে হলো হয়তো স্টেশনে বাবার লাশের কাছে যেতে পারে। এই ভেবে সুধীর টিলা থেকে নিচে রাস্তায় নামে। একটা ভ্যান দাঁড় করায়। ভ্যানে করে পৌঁছয় স্টেশনে। ভ্যানে করে যেতে যেতে দেখছিল রাতের ঝড় বৃষ্টির তাণ্ডব লীলা। স্টেশনে কোনো ট্রেন দাঁড়িয়ে না থাকলেও প্ল্যাটফর্মে অনেক মানুষের জটলা। জটলা সরিয়ে সুধীর সামনে গিয়ে দেখতে পায় শিবুর লাশ। শিবুকে শুইয়ে রেখেছে তার চাদরের উপর। পুরো শরীর পুড়ে ছাই হয়ে গেছে। শিবুর এই অবস্থা না দেখলেই হয়তো ভালো হতো। সুধীর হাঁটু গেড়ে মাটিতে কাঁদতে থাকে। মনে পড়ে অনেক পুরনো স্মৃতি। কতই না সুন্দর মুহূর্ত কাটিয়েছে তারা। শিবু, শিবুর হাতের রান্না, শিবু, সুধীরের প্রতি শিবুর যত্ন আত্মি, শিবু, এসব মনে পড়ে সুধীর হাউমাউ করে কাঁদতে থাকে। শিবু। প্ল্যাটফর্মে থাকা লোকজন সুধীরকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সুধীর একটু শান্ত হয়। তখন সুধীরের মাথায় আসে যে এখানেও তো ছুটকি নেই। তবে ছুটকি গেল কোথায়? বাড়িতেও দেখা গেল না, আবার এখানেও নেই। সুধীর স্টেশনে তার কামরায় গিয়ে বসতেই রতন এসে বলল, দাদা, আপনি আবার কেন আসতে গেলেন এই শরীর নিয়ে? আমি সব সামলে নিতাম। আচ্ছা রতন, ওই শিবুর মেয়ে মানে ছুটকি, ওকে ওকে কোথাও দেখেছো তুমি? কই না তো দাদা। আমার বউয়ের সাথে মাঝে মধ্যে আড্ডা দিতে আসে, কিন্তু আমার বউ তো গেছে বাপের বাড়ি। আমার ঘরে তালা দেয়া। মেয়েটা গেল কোথায়? এমন সময় ঘরে এসে প্রবেশ করে বাবান, যে কিনা প্রথম শিবুকে মরে পড়ে থাকতে দেখেছিল। ও এসে সুধীরের শারীরিক অবস্থার ব্যাপারে জিজ্ঞাসা করে। হ্যাঁ, এখন একটু ভালো। অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা আমাকে বাড়িতে নিয়ে গেছেন, শুকনো কাপড় চোপড় পরিয়ে ডাক্তার নিয়ে এসছেন। সত্যি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ আমি।
না বাবু, ঠিক আছে। আমি আসলে গতকাল ভারী অন্যায় করে ফেলেছি। আমাকে তো চেনেন, আমি ছাপোষা মানুষ। গতকাল ভ্যান গ্যারেজ করে প্ল্যাটফর্মের উত্তর মাথায় শিবুর পোড়া লাশ দেখতে পেয়েছিলাম। আমি তো ভয় দৌড় দিই তখন দক্ষিণ প্ল্যাটফর্মের দিকে। দেখলাম আপনি আপনার ঘরে বসে তখন চা খাচ্ছিলেন অন্যদিকে তাকিয়ে। আমি এসবের মধ্যে যাতে জড়িয়ে না যাই তাই আর সাহস করে বলিনি কিছু। কথাটা শুনে সুধীর যেন আকাশ থেকে পড়ে। সে বসে থাকা অবস্থায় শিবু যদি মারা গিয়ে থাকে, তবে কার সাথে কথা বলল গতকাল? শিবুর ছাতা নিয়েই তো বেরিয়েছিল। তবে কি এজন্যই মাংস পোড়া গন্ধ পেয়েছিল গতকাল? আচ্ছা, আমাকে আজ কোথায় পড়ে থাকতে দেখেছেন? ওই তো অতৃপ্ত আত্মাদের মন্দিরের পাশে। সে আর বলবেন না বাবু, জলকাদায় পুরো মাখামাখি অবস্থা ছিল তখন আপনার। সচরাচর তো ওদিকে কেউ যায় না, ওটা একটা অপয়া জায়গা বলেই সবাই জানে। সুধীরের আগ্রহ বেড়ে যায়। কথাগুলো শুনে তার শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। গতকালের সেই তিক্ত অভিজ্ঞতার কারণ খুঁজতেই সুধীর জিজ্ঞাসা করে, আমি তো ওই রাস্তা ধরে অনেকবার গিয়েছি, মানে কখনো তো খারাপ কিছু মনে হয়নি বা কারো কাছে শুনিও নি। আচ্ছা, কেন অপয়া বলুন তো ওই মন্দিরটা? বাবু, আপনি তো এলাকায় বেশি দিন হলো আসেননি, আর ওই মন্দির নিয়ে কেউ খুব একটা সেরকম কথা বলতে চায়ও না। পূর্ণিমার রাত এলেই ওই মন্দির বাবু জেগে ওঠে। অনেক আগের মন্দির বাবু, শুনেছি ওখানে নাকি আগে জোড়া নরবলি দেয়া হতো, কিন্তু গত 100 বছর হলো সরকার ওটাকে পরিত্যক্ত ঘোষণা করেছে। পূর্ণিমার রাতে ওই মন্দিরের আশপাশ দিয়ে যাওয়া মানুষজনকে ওই মন্দির মায়ায় ভুলিয়ে টেনে নিয়ে যায় বাবু। আর যারা ওই মায়ায় ভোলে তারা আর বেঁচে ফেরে না বাবু। যারা ফিরেছে তারাই বলেছে ওই অঞ্চলে নাকি এই এলাকার সব অপঘাতে মরা মানুষদের লাশ দেখা যায়। আর এই এলাকায় যত যমজ সন্তান হয় না, তারা কোনো না কোনো ভাবে ওখানে চলে যায় বাবু। আর তার পরের দিন তাদের রক্তশূন্য লাশ টিলার নিচে পড়ে থাকে। সুধীর কথাগুলো শুনে যেন একটা লম্বা ঢোক গিলল। তবে কি সুধীর বেঁচে ফিরে আসা সৌভাগ্যবানদের মধ্যে একজন? তখনই তার মাথায় এলো একবার ছুটকিকে সেখানে খোঁজ করতে যাবার। কারণ শিবু না হয় অতৃপ্ত, সুধীর যখন শিবুকে ওখানে দেখেছে ততক্ষণে শিবু মৃত, কিন্তু সেখানে ছুটকিকে কেন মন্ত্র পড়তে দেখা গেছে? শিবুর সাথে সুধীরের শেষ কথা হয় মেয়েকে নিয়ে। শিবু মারা গেছে। এখন সুধীর ধরফড়িয়ে চেয়ার থেকে ওঠে, মুহূর্তেই কয়েকজনকে নিয়ে রওনা হয় সেই গায়েবী মন্দিরের দিকে। যেখানে সুধীর পড়েছিল কাতাচলে, সেখানে উপস্থিত হতেই সুধীর দেখতে পায় অদূরেই তার ছেঁড়া স্যান্ডেল পরে আছে। সাথে থাকা বাবান সুধীরকে বারণ করে না যাবার জন্য। তা সত্ত্বেও সুধীর সেই টিলার দিকে এগিয়ে যায়। দেখতে পায় গত রাতের সেই ভাঙা ছাতাটা টিলার ধারে পড়ে আছে। সুধীরের বুঝতে অসুবিধা হয় না যে এই ছাতাটা গত রাতের শিবুর দেওয়া ছাতা, মানে সে এই পথ ধরেই উপরে উঠেছে। উপরে উঠতে যাবে তখন সাথে থাকা লোকজন পিছিয়ে যায়। সুধীর বুঝতে পারে কেউ রিস্ক নিয়ে তার সাথে উপরে উঠবে না। এমন সময় সেখানে দৌড়ে এসে রতন উপস্থিত হয়। রতন হাঁপাতে হাঁপাতে এসে বলে, দাদা, ছুটকিকে পাওয়া গেছে। ওই স্টেশনে শিবু কাকার লাশ ধরে কাঁদছে। উপস্থিত সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। সুধীরও যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সকলে আবার ফিরে যায় স্টেশনে। স্টেশনের প্ল্যাটফর্মে তখনও মানুষের জটলা। উৎসুক জনতা শিবুর লাশ ঘিরে দাঁড়িয়ে আছে। উচ্চস্বরে ভেসে আসছে ছুটকির আহাজারি। সুধীর কাছে গিয়ে ছুটকির কাঁধে হাত চেপে শান্ত করার ব্যর্থ চেষ্টা চালায়। এক পর্যায়ে একটু জোর করেই ছুটকিকে টেনে এনে নিজের কামরায় বসায়। শিবুর ফাইল ঘেটে সেখান থেকে টেলিফোন নাম্বার জোগাড় করে সুধীর শিবুর গ্রামে ফোন করে। জানতে পারে শিবুর তেমন কেউ নেই আত্মীয় স্বজন। বাবা মা মারা গেছে, এক আপন কাকা ছিল, তিনিও মারা গেছেন বছর 5 আগে।
আপন বলতে শিবুর এক মামা আছেন, যে কিনা সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন এবং বিভিন্ন তীর্থবাস যাপন করেন। সুধীর তার মামাকে খবরটা পৌঁছে দেবার অনুরোধ জানায় এবং ফোনটা কেটে দেয়। পুলিশ স্টেশন এবং রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবকিছু জানাবার পর তারা সিদ্ধান্ত দেয় লাশটিকে একদিনের জন্য শিবুর কোয়ার্টারের সামনে রাখার। এর মধ্যে যদি শিবুর কোনো নিকটাত্মীয় না পাওয়া যায়, তবে এলাকাবাসী এবং স্টেশন মাস্টার মিলে যেন তার মৃতদেহের সৎকার করে। শিবুর লাশ কোয়ার্টারের সামনে নিয়ে গিয়ে রাখা হয়। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। ছুটকি তখনও ক্রমাগত কেঁদেই চলেছে প্লাস্টিকে মোড়ানো শিবুর লাশ ধরে। সুধীর ছুটকির কাছে এগিয়ে গিয়ে বলে, ছুটকি, তুই আজ আমার ঘরেই থাক। এত কান্নাকাটি করলে তোর বাবার আত্মাই তো কষ্ট পাবে বল। চল চল দেখি, এখন আমার সাথে চল, চোখে মুখে জল দিয়ে কিছু একটা খাবি, চল চল। সুধীর ছুটকির মাথায় হাত বোলাতে বোলাতে টেনে নিয়ে যায় বাড়ির ভিতরে। নিজেই কুয়ো থেকে জল তুলে ছুটকিকে ঢেলে দেয় হাত মুখ ধুয়ে নেওয়ার জন্য। নিজে হাতে ছুটকিকে মুখে তুলে খাইয়ে দেয় কয়েকবার। সেই সাথে ছুটকিকে শান্ত করার জন্য এটা সেটা বলে সান্ত্বনা দিতে থাকে। শিবুর লাশের কাছে একটা হ্যারিকেন জ্বালিয়ে রাখা হয়েছে। ধীরে ধীরে লোক সমাগম কমে যায়। সুধীর নিজেও অসুস্থ, তাই ছুটকিকে পাশের ঘরে ঘুমানোর জায়গা দেখিয়ে নিজের ঘরে এসে ঘুমানোর প্রস্তুতি শুরু করে। রাত তখন ঠিক কয়টা বাজে তা সুধীর জানে না। সুধীর আদেও ঘুমের তন্দ্রা ঘরে নাকি বাস্তবে, সেটাও ঠিক বুঝতে পারছে না। কিন্তু কিছু মন্ত্রপাঠের আওয়াজ সুধীর কানে শুনতে পাচ্ছে। এটা ঠিক মন্ত্র নাকি সেটা বুঝতে পারছে না। এর পাশাপাশি সুধীর বুঝতে পারছে তার ঘরের জানালায় কেউ যেন তার নাম ধরে ডাকছে আর টোকা দিচ্ছে, আর সেই ডাকটা তার বেশ পরিচিত। বাবু, বাবু, একটু বাইরে আসুন, আমার যে খুব ভয় হচ্ছে। আমায় একা বাইরে ফেলে রেখেছেন। আসুন না বাবু, আসুন, একটু একটু গল্প করি। সুধীরের ঘুম ভেঙে যায়। মন্ত্রপাঠ তখনও চলছে। সুধীরের গলা শুকিয়ে যায়। সুধীর ধীরে ধীরে ওর ঘর থেকে বাইরে বের হয়। একবার শিবুর লাশটা দেখে আসা দরকার। শিয়াল কুকুরে কোনো ক্ষতি করেছে কিনা সেটা দেখা দরকার। বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর সেই সাথে ঝিঝি পোকার ডাক। কেমন একটা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। টিলার উপরে একটাই মাত্র ল্যাম্পপোস্টের আলো। এই ঘন অন্ধকারের কাছে যেন সেই আলো পরাজয় মেনে নিয়েছে। সুধীর শিবুর লাশের দিকে একটু একটু করে এগিয়ে যায়। একটু দূর থেকে যা দেখতে পায় সেটা হয়তো সুধীর না দেখলেও পারত। সুধীর দেখছে ছুটকি ছেঁড়া জামা কাপড় পরে চোখ বন্ধ করে মন্ত্রপাঠ করছে। শিবু একটা প্লাস্টিকে মোড়ানো লাশ ধরে বসে আছে। সুধীর নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ওটা শিবু না? সুধীরের শরীরের রক্ত এক নিমেষেই যেন ঠান্ডা হয়ে আসে। আজকে কি সে আবার গতদিনের মতো কিছু একটা দেখবে? সুধীর ধীরে ধীরে এগিয়ে যায়। তার হৃদস্পন্দনটা এতটা বেড়ে যায় যে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা এখনই খাঁচা থেকে বেরিয়ে আসবে। হ্যারিকেনের আলোয় সুধীর স্পষ্ট দেখতে পাচ্ছে লাশটা তার নিজের। বিভৎস পোড়া লাশ, যেন আগুনে ঝলসে তার লাশকে কাবাব বানিয়ে পলিব্যাগে মুড়ে রাখা হয়েছে। সুধীর নিশ্চল পাথরের মূর্তির ন্যায় সবকিছু দেখে যাচ্ছে। কপাল এবং গাল বেয়ে অবিরত ঘামের স্রোত বয়ে চলেছে। মুখ দিয়ে গোঙানোর আওয়াজ বার করছে, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। ছুটকি চোখ বন্ধ করে মন্ত্রপাঠ করেই চলেছে। শিবু পলিথিন
পলিথিন ব্যাগটা সরিয়ে বের করে আনে সুধীরের লাশ। তার মুখটা হাসিতে যেন চকচক করে ওঠে। কিরে ছুটকি, গতকাল তো পুজোর ভোগটা খেতে পারিসনি। আয় মা, আয়, দুজনে একসাথে খাবো, আয়। এই বলেই সুধীরের দিকে তাকিয়ে খিলখিল করে হাসে শিবু। ছুটকি মন্ত্র পড়া বাদ দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় সুধীরের লাশের দিকে। হামাগুড়ি দেওয়ার সময় তার ছিন্ন ভিন্ন কাপড়গুলো খুলে যায় শরীর থেকে। পুরো নগ্ন অবস্থায় ছুটকি হামাগুড়ি দিয়ে সোজা চলে যায় সুধীরের লাশের কাছে। গলার কাছে গিয়ে এক কামড়ে গলার কিছুটা মাংস মুখে তুলে নেয়। পরম আনন্দে চিবোতে থাকে সেই মাংস। শিবু সুধীরের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে থাকে। সবকিছু দেখে সুধীর প্রচন্ড ভয় পেয়ে ঝাঁকুনি দিয়ে গোঙাতে থাকে। ঠিক সেই সময় ছুটকি এসে পিছন থেকে সুধীরকে ধাক্কা দেয়। বাবু, কি হয়েছে আপনার? এত রাতে এখানে কি করছেন? চলুন ঘরে আসুন। সুধীর যেন সম্বিত ফিরে পায় ছুটকির ডাকে। আবারও তাকায় সামনে লাশের দিকে, কিন্তু কই, সব তো স্বাভাবিক। সেখানে শুধু শিবুর লাশটাই পড়ে আছে। ছুটকি তাকে কিছুটা শান্ত করে সুধীরকে নিয়ে ঘরে ঢোকে। সুধীর বারংবার তাকায় ছুটকির দিকে। কোনটা আসল ছুটকি? যে ছুটকিটা একটু আগে নগ্ন অবস্থায় আমাকে চিবিয়ে খাচ্ছিল, নাকি এখনকার এই ছুটকি, যে ছুটকি পরম স্নেহে তাকে শান্ত করছে? আপনার শরীর তো বেশ গরম বাবু। আসুন, আমি আপনাকে একটু জলপট্টি দিয়ে দিই। আপনি শুয়ে পড়ুন তো। না 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 না, দরকার নেই। তুই যা, গিয়ে ঘুমা, যা। চুপ করে শুয়ে পড়ুন তো। এই কথা বলে ছুটকি সুধীরকে শুয়ে দিয়ে জলপট্টি দেয়। সুধীর কখন ঘুমিয়ে যায় টের পায় না। সকাল হলে সুধীর দেখে ছুটকি মেঝেতে বসে খাটে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। সুধীরের কপালে জলে ভেজানো জলপট্টিটা তখনও আছে। ঘরের জানলা গলে আসা আলো ছুটকির মুখে পড়েছে। চোখের কোণের জল আলোয় চিকচিক করে ওঠে। সহজেই অনুমেয় জলপট্টি দিতে দিতেই মেয়েটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সুধীর নিঃশব্দে উঠে বাইরে যায়। ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা। শিবুর লাশটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য যায়। সুধীর দেখে শিবুর লাশের ধারে বেশ কিছু কাক জটলা পাকিয়ে হাঁটাহাঁটি করছে। কাছে গিয়ে যেতেই কাকগুলো উড়ে যায়। কাছে গিয়ে সুধীর চমকে ওঠে। হে কি! সুধীর নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। শিবুর গলা থেকে মাংস খুবলে খেয়েছে কেউ। কয়েকটা কাক সেই জায়গা থেকে ঠুকরে মাংস খাচ্ছে। ঠিক গত রাতে সুধীরের গলার যেখান থেকে ছুটকি কামড় দিয়ে মাংস খেয়েছিল, ঠিক সেই জায়গায়। কি হচ্ছে এসব? সুধীর কোনো কিছুই বুঝতে পারছে না। তড়িঘড়ি সুধীর রতনকে ডেকে পুরো ব্যাপারটা দেখায়। এটা মনে হয় শিয়াল কুকুরের কাজ হবে দাদা। তো হতে পারে, কিন্তু কাল যে গতকাল কি হয়েছে? না না, কিছু না। তুমি স্টেশনে চলে যাও, দেখো শিবুর কোনো আত্মীয় পাওয়া গেল কিনা। নয়তো আজকেই শেষ কৃত্যটা সম্পূর্ণ করা হোক। আর লাস্টটাকে আবার স্টেশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওখান থেকেই শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হোক। কি বলো? রতন শিবুর লাশটা স্টেশনে নিয়ে যাবার ব্যবস্থা করে। সুধীর কোয়ার্টারে ঢুকে দেখে ছুটকি তখনও একইভাবে ঘুমোচ্ছে। কি মায়াবী তার মুখ। ছুটকি, এই ছুটকি, ছুটকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোন, আমি গেলাম স্টেশনের দিকে। তোর বাবাকে স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। বিকেল নাগাদ শেষকৃত্য করা হবে। আর হ্যাঁ, কাঁদবি না, তোর বাবার আত্মা কিন্তু কষ্ট পাবে, বুঝলি? বালিশটা নিয়ে মেঝেতে শুয়ে আবার ক্ষীণ স্বরে ফোপাতে থাকে। সুধীর রেডি হয়ে স্টেশন যাবার জন্য ঘর থেকে বের হয়। ততক্ষণে শিবুর লাশ স্টেশনের পাশে রাখা হয়েছে। সুধীর তার স্টেশনের কামরায় বসে ভাবছিল, যদি শিবু সেই আত্মীয় আসে তাহলে
খুব ভালো হতো। আনুমানিক দুপুর 1টা নাগাদ একজন লোক সুধীরের কামরায় ঢোকে। জরাজীর্ণ চেহারা, পরনে ধুতি ও ফতুয়া, গলায় তুলসীর মালা এবং বয়স শিবুর মতোই হবে। হ্যাঁ, আগে আমি শিবুর মামা। খবরটা পেয়েই গতকাল রওনা হয়েছি। ও হ্যাঁ, আসুন আসুন, বসুন। শুনেছি আপনি নাকি বিভিন্ন তীর্থে ঘুরে বেড়ান, ধর্মকর্ম নিয়েই থাকেন। তো কোথায় ছিলেন? আমি এলাকাতেই ফিরছিলাম। একটা কীর্তন ছিল এলাকায় ঢুকেই সংবাদটা পেলাম। বেচারা সুখ পেল না জীবনে, অকালেই দুর্ঘটনায় চলে যেতে হলো। ওর মেয়েটা এখন কোথায়? বাড়িতেই আছে। আপনি আপনি একটা কাজ করুন, আপনি বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিন। শিবুর লাশ আপনার কাছে হস্তান্তর করতে পারলে বুঝলেন একটু নিশ্চিন্ত হই। দেখুন বাবু, আমরা গরিব মানুষ, এলাকায় শিবুর কেউ নেই, আমার নিজেরও ঘর দুয়ারে ঠিক নেই। আমি আছি ঈশ্বরের ভরসায়। এখানেই শেষকৃত্যটা সম্পূর্ণ করার ব্যবস্থা করুন না। আমি নয় বিসর্জন দিয়ে পিণ্ডদান করে দেব। হ্যাঁ, তাও করা যায়। মুখাগ্নিটা আপনিই করুন, বুঝলেন। ওই মেয়েটার তো বয়সটা কম, একটা খারাপ প্রভাব পড়তে পারে। সুধীর রতনকে ডেকে মামাকে তার বাড়িতে নিয়ে যেতে বলে ফ্রেশ হবার জন্য আর ছুটকির সাথে দেখা করানোর জন্য। যথারীতি সেদিন বিকালে শিবুর শেষকৃত্য সম্পূর্ণ করা হয়। শিবুর মামাই মুখাগ্নি করে। সে এক হৃদয় বিদারক মুহূর্ত। ছুটকি অনবরত কাঁদতে কাঁদতে মূর্ছা যায়। সুধীরও সবকিছু দেখে নিজের চোখের জল আটকে রাখতে পারে না। শেষকৃত্য সম্পূর্ণ হবার পর সুধীর ছুটকি এবং শিবুর মামাকে নিয়ে বাড়ি ফেরে। রতনী সেদিন তাদের রাতের খাবারের ব্যবস্থা করে। ছুটকি কিছুতেই যখন খেতে চাইছিল না, সুধীর ভাত মাখিয়ে কয়েকবার ছুটকির মুখে তুলে খাইয়ে দেয়। ছুটকি কয়েকবার খেয়ে আবারও কাঁদতে কাঁদতে সুধীরের ঘরের পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ে। সুধীর শিবুর মামাকে বলে, আচ্ছা, একটা কথা বলি। শিবুর শেষকৃত্য তো হলো, কিন্তু এখন এই মেয়েটার কি হবে? কার কাছে থাকবে? কে দায়িত্ব নেবে? মানে যদি অভয় দেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন। দেখুন বাবু, শিবুর এই পৃথিবীতে ওর মেয়ে আর আমি ছাড়া কেউ নেই। আমি নিজেও গৃহত্যাগী ভবঘুরে মানুষ। আমার পক্ষেও সম্ভব না মেয়েটাকে সাথে রাখা। শুনেছি আপনি বিয়ে থা করেননি, আবার ছুটকির প্রতিও আপনার প্রবল ভালোবাসাও চোখে স্পষ্ট। তাই বলছি, যদি মেয়েটাকে আপনি বিয়ে করেন বা আপনি দায়িত্ব নেন, তবে ওর একটা গতি হয়। না 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 না, এই কি করে হয়? আপনি বিয়ে না করলেও যদি কোনো ভালো ছেলে দেখে আমার মেয়েটার বিয়ে দেন, আমার থেকে সুখী আর কেউ হবে না। এই বলে মামা কাঁদতে কাঁদতে সুধীরের হাত চেপে ধরে। সুধীর কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। কিছুক্ষণ ভেবে সুধীর পকেট থেকে স্টেশনের নাম্বার লেখা একটা কার্ড দিয়ে বলে, এই নিন, এখানে স্টেশনের নাম্বার লেখা আছে। যদি কিছুদিন অন্তর অন্তর আমায় ফোন করেন তাহলে আমার খুব সুবিধা হয়, বুঝলেন। কারণ এই মুহূর্তে ছুটকির অভিভাবক আপনি, আর আপনার বলা কথাগুলো আমি ভেবে দেখব। আপাতত ছুটকির সাময়িক দায়িত্ব আমি নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। ওর জন্য যা যা ভালো হয় সেটাই আমি করব। তাছাড়া শিবুও মৃত্যুর আগের দিন ছুটকিকে দেখে রাখার কথা আমাকে বলে গেছিল। যাক, নিশ্চিন্ত হলাম। আমি তাহলে কাল বেরিয়ে পড়ি। আমি নিশ্চয়ই ফোন করব। হ্যাঁ। পরদিন সকালে মামার বিদায় নেওয়ার পালা। যাবার আগে ছুটকিকে দেখতে পায় কোয়ার্টারের সামনে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেখানে শিবুর লাশ রাখা ছিল। ছুটকি শুধু কাঁদতে কাঁদতে মাথা নাড়ে।
মামা কোয়ার্টারের টিলা থেকে নেমে চলে যায়। ছুটকি সেই একইভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার লাশ রাখার সেই জায়গাটিতে। সুধীরও রেডি হয়ে স্টেশনে যাবার প্রস্তুতি নেয়। কোয়ার্টার থেকে বের হয়ে দেখে তখনও ছুটকি সেখানেই বসে আছে। ছুটকি, একটু শান্ত হ। দেখ, বাবা মা সবারই একদিন চলে যায়, আমারও গেছে। আমি বেরোলাম, বুঝলি। এই তুই রতনের বউয়ের সাথে গিয়ে গল্প করতো, যা যা, দুপুরে ওখানে খেয়ে নিস। ছুটকি মাথা নাড়ে। সুধীর চলে যায় স্টেশনে, কিন্তু তখনও সুধীর জানতো না তার কপালে কি ঘটতে চলেছে সামনে। সারাদিন স্টেশনে কর্মব্যস্ততার মধ্যে কাটে। ফিরে সন্ধ্যার সময় সুধীর ছুটকিকে সন্ধ্যায় ফিরে এসে কোথাও দেখতে পায় না। ছুটকি, ছুটকি ছুটকি বলে কয়েকবার ডেকেও ছুটকির কোনো সাড়া মেলে না। আরে ছুটকি! সুধীর পুরো বাড়ি খোঁজে, কিন্তু ছুটকি! কোথাও ছুটকি নেই। এরপর সুধীর বাড়ির পিছনের রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে যেতেই অনেক কাকের আওয়াজ শুনতে পায়। রান্নাঘরের চারপাশে গাছপালাগুলোতে যেন কাকের মেলা বসেছে। সুধীর রান্নাঘরের মধ্যে দেখতে পায় ছুটকি এক মনে বসে কি যেন রান্না করছে। ছুটকির পিছন দিকটা দেখতে পায় সুধীর। ছুটকির কাছে ধীরে ধীরে এগিয়ে যায় সুধীর। পাশে গিয়ে দেখতে পায় কিছু কাকের পালক আর উচ্ছিষ্ট পড়ে আছে, আর ছুটকি কাকের মাংস রান্না করছে মন দিয়ে। কি করছিস ছুটকি? হ্যাঁ, তুই কি কাকের মাংস রান্না করছিস ছুটকি? এই কাকগুলো আমার বাবাকে ঠুকরেছিলাম, জানি। ওদের মাংসই খাবো আজকে। সুধীর চুলাটা বন্ধ করে ছুটকিকে ঘরে টেনে নিয়ে যায়। পাগল হয়ে গেছিস নাকি তুই? হ্যাঁ, আর এই তুই কাকগুলোকে ধরলি কি করে? শোন শোন ছুটকি, আমিও ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। এখন শক্ত হতে হবে তোকে। এই পৃথিবীতে তোরও কেউ নেই আর আমারও কেউ নেই। হ্যাঁ, ভালো থাকতে হবে ছুটকি, আমাদের ভালো থাকতে হবে। খাবার এনেছি আমি, চল তো, চল চল খেতে বসবি, চল 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 আমার সঙ্গে। সুধীরের আনা ভাত আর চিকেন কষা সুধীর নিজেই প্লেটে বেড়ে নেয়। নিজের হাতেই ছুটকিকে মুখে তুলে খাইয়ে দেয়। ছুটকির চোখের কোণ বেয়ে শুধু জল গড়িয়ে পড়ে। সুধীর ছুটকির চোখের জল মুছে আবারও খাইয়ে দেয়, অতঃপর নিচে খায়। ছুটকি পাশের ঘরে গিয়ে নিজের মতো ঘুমিয়ে যায়। সুধীর খাওয়া শেষ করে সিগারেট ধরিয়ে একা একা বসে সবকিছু ভাবছিল। বাইরে তখন মেঘ ডাকার আওয়াজ হচ্ছিল গুড়গুড় করে, আর তার কিছুটা সময় পরেই বৃষ্টি শুরু হয়। ছুটকির ঘরের জানলা বন্ধ আছে কিনা সেটা ভেবে সুধীর বিছানা ছেড়ে পাশের ঘরে ঢোকে। ঘরে ডিম লাইটের আলো জ্বলছিল, আর বিছানায় ঘুমোচ্ছিল ছুটকি। সুধীর ধীর পায়ে এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করে, তারপর ছুটকির দিকে তাকায়। পিছন ফিরে ঘুরলে সুধীর দেখতে পায় ছুটকির শাড়িটা ঠিক নেই। ঘুমলে শাড়িটা যেমন এলোমেলো হয়ে যায় তেমন হয়ে আছে। ঘুমলে ছুটকিকে এত সুন্দর দেখতে লাগে সেটা সুধীর আজকেই দেখতে পেল। সৌন্দর্য যেন তার শরীর দিয়ে ঠিকরে বের হচ্ছে। আধো আলোতে ছুটকিকে যেন স্বর্গের কোনো অপ্সরার মতো লাগছে। সুধীর ধীর পায়ে ছুটকির সামনে এসে দাঁড়ায়। মুগ্ধ হয়ে অনেকটা সময় নিজেকে সংযমে রেখে দাঁড়িয়ে ছুটকিকে মুগ্ধ হয়ে দেখে। তারপর একটা কাঁথা ছুটকির গায়ে মেলে দিয়ে চলে যেতেই ছুটকি সুধীরের হাত চেপে ধরে। সুধীর কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। ছুটকি সুধীরের হাত ধরে টেনে নেয় কাছে। দুজনে মেতে ওঠে সম্ভোগে। অতঃপর সুধীর তার নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সুধীর স্নান করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর চুল ঠিক করছে। তার ভিতরে বেশ চনমনে একটা ভাব। নিজেকে যেন আজকে আরো বেশি কম বয়স মনে হচ্ছে। গতরাতের কথা ভেবে মৃদু হাসিতে কিছুটা লজ্জা সংবরণ করে নিজের শার্টের বোতাম লাগাতে থাকে। ঠিক তখনই সেখানে ছুটকি উপস্থিত হয়।
ছুটকিকে দেখে সুধীরের লজ্জাটা যেন একটু বেরিয়ে যায়। সবকিছুর জন্য ধন্যবাদ জানাবে বলে সুধীর ছুটকিকে দু হাতে জড়িয়ে ধরে। এমন সময় ছুটকি বলে ওঠে, এ কি করছেন বাবু? ছাড়ুন আমায়, আমাদের তো এখনো বিয়ে থা হয়নি, কেন করছেন এসব? সুধীর যেন একটু হতভম্ব হয়ে যায়। কি বলছে এসব ছুটকি? যে কিনা গত রাতে নিজেই তাকে কাছে টেনে নিয়েছিল, সকাল হতে সে পুরো বদলে গেল। সুধীর নিজেকে সামলে নিয়ে পিছনে সরে আসে। ছুটকি চলে যায়। এক দৃষ্টিতে সুধীর ছুটকির দিকে তাকিয়ে থাকে। চা বানানোর জন্য সুধীর রান্নাঘরে যায়। গত রাতে সেই কাকের মাংস রান্না করা হাঁড়িটার দিকে চোখ যেতেই সুধীর আবারও একটা ধাক্কা খায়। হাঁড়িটাতে কিছু হাড়গোড় পড়ে আছে শুধু। খুব নিখুঁত ভাবে কেউ যেন কাকের মাংসগুলো খেয়ে হাড়গুলো ফেলে দিয়েছে। সুধীর মনে মনে ভাবে, এটা ছুটকির কাজ নয় তো, নাকি বিড়ালের কাজ? সুধীর মাথায় অনেক প্রশ্ন নিয়ে স্টেশনে চলে যায়। যাবার আগে ছুটকিকে ভুলে যায় যেন খাবার রান্না করে রাখে। স্টেশনে নিজের কামরায় বসে সুধীর গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে। কাকগুলোকে কিভাবে ধরেছে ছুটকি? কাকের মাংসগুলো কে খেলো? গত রাতে ছুটকির সাথে তার শারীরিক মিলন কি আদৌ হয়েছে, নাকি এটা সুধীরের কোনো স্বপ্ন ছিল? আজ এসবের উত্তর খুঁজতেই হবে। ছুটকিকে জিজ্ঞাসা করতে হবে সবকিছু। সেদিন সুধীর স্টেশন থেকে বিকেলেই ফেরে। ঘরে ঢুকে দেখে সুন্দর ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রেখেছে ছুটকি। বেশ দারুণ বেলি ফুলের গন্ধে পুরো ঘরটা ভরে আছে। টেবিলে রান্না করে রেখেছে ভাত, চিকেন কষা, আলু ভাজা, সাথে সুজি দিয়ে তৈরি মিষ্টি। সুধীরের মনটা ভরে যায় সবকিছু দেখে। সুধীর যে প্রশ্নগুলো করবে বলে ঠিক করেছিল তার সবকিছুই যেন ভুলে যায় সব পরিবেশ দেখে। স্বাচ্ছন্দ্যে ফ্রেশ হয়ে নিজের ঘরের খাটে বসতেই ছুটকি আসে। পরনে হালকা গোলাপি শাড়ি, চোখে কাজল, কপালে টিপ, আর শরীর থেকে ভেসে আসছে বেলি ফুলের সুঘ্রাণ। স্বর্গের অপ্সরাও যেন ছুটকির সৌন্দর্যের কাছে হার মানবে। ছুটকি ধীর পায়ে সুধীরের কাছে আসে। সুধীরের চশমাটা খুলে রাখে পাশের টেবিলে। আরো ঘনিষ্ঠ হয় সুধীরের সাথে। দুজনে মিলিত হয়, খেলায় মেতে ওঠে বাদ ভাঙা জোয়ারের মতো দুজন। পরিপূর্ণতা শেষ হতে না হতেই ছুটকি বলে ওঠে, কেন ডেকেছেন আমাকে বাবু? আপনি কি সত্যি আমায় বিয়ে করবেন? কি বলছিস ছুটকি? আমি তোকে ভালোবাসি, আমি তোকে খুব ভালোবাসি। আর এত কিছু হয়ে যাওয়ার পর এখন এসব কথা কেন উঠছে ছুটকি? কিন্তু বাবু, আমার তো এসবে আগ্রহ নেই। যদি বিয়ে করতেই হয় তবে বাবার 1 বছরের কাজ শেষ হলে তারপর করব। আমাকে কিছুটা সময় দিন বাবু ঠিক হবার। কিন্তু তুই তো নিজেই এগিয়ে এসছিস। আমার প্রতি তো তোর ভালোবাসা আছে, যদি আগ্রহ না থাকে তবে কেন এগিয়ে এসছিস তুই আমার কাছে? কই বাবু, আমি তো কিছু করিনি, কিচ্ছু করিনি, কিচ্ছু না। বলতে বলতে ছুটকি তার ঘরে চলে যায়। সুধীর বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে সব। সুধীর বুঝতে পারে ছুটকির ভিতর দুটো চরিত্র কাজ করছে। সুধীর ভাবে হয়তো ছুটকি বাবার মৃত্যুর ট্রমা থেকে এখনো বের হতে পারেনি, তাই এমন করছে। সুধীর ছুটকিকে ডেকে একসাথে খাবার খায়। খাবার খেয়ে সুধীর ঘুমিয়ে পড়ে। রাত তখন আনুমানিক প্রায় 3:45। সুধীরের ঘুম ভেঙে যায়। দেখে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। জানলা খোলা আছে কিনা সেটা যাচাই করতে গিয়ে দেখে ছুটকি পাশের ঘরে নেই। সদর দরজাও খোলা। সুধীর ছাতা নিয়ে পুরো বাড়ির আশপাশে সব জায়গায় খোঁজ করে দেখে কোথাও নেই ছুটকি। কি করবে ভেবে পায় না সুধীর। একটার পর একটা সিগারেট ফুঁকতে থাকে আর অপেক্ষা করে ভোরের আলো ফোটার জন্য। ভোরের আলো যখন ফুটতে শুরু করেছে তখন ছুটকি ঘরে আসে। ছুটকিকে দেখে যেন সুধীরের দেহে প্রাণ আসে। এক প্রকার রেগে গিয়ে বলল,
কোথায় গেছিলি ছুটকি? হ্যাঁ, এত টেনশনে রাখছিস কেন বলতো আমায়? তোকে তো নিজের একটা অংশ মনে করি আমি। এভাবে আমাকে বিপদে ফেলে খুব ভালো করছিস তুই। কে বলেছে নিজের অংশ ভাবতে? আমি আমার বাবাকে খুঁজতে গেছিলাম। আপনার এত সমস্যা হলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না তোকে। তবুও তুই আমার সাথেই থাক। তোর পরিবার তো আমাকেই দায়িত্ব দিয়েছে তোর। ছুটকি পাশের ঘরে চলে যায়। সুধীর বিহ্বল হয়ে বসে পড়ে। দিন যায়, রাত যায়। মাঝে মাঝে সুধীর খেয়াল করে ছুটকি রাতে ঘর থেকে বেরিয়ে যায়, আবার আলো ফোটার পর ঘরে ফিরে। কিন্তু কোন সময় ছুটকি বের হয় সেটা সুধীর কিছুতেই টের পায় না। কাজেই ছুটকি কোথায় যায় রোজ রাতে সেটা জানতে পারে না সুধীর। কখনো সুধীরের প্রতি প্রচন্ড ভালোবাসা দেখায়, দুজনে মিলিত হয়। আর যখনই মিলিত হয় দুজন অবাধ যৌনাচারে লিপ্ত হয়। আবার কখনো খারাপ ব্যবহারে সুধীর প্রচন্ড কষ্ট পায়। সুধীরের শরীর দিন দিন দুর্বল হতে শুরু করে, শরীরের ওজন কমতে শুরু করে, রক্ত শূন্যতা দেখা দেয়, চোখের নিচে কালশিটে দাগ পড়ে। সুধীরের পরিচিত অনেকেই তার এই শারীরিক পরিবর্তন বুঝতে পেরে ডাক্তার দেখানোর পরামর্শ দেয়। অন্যদিকে ছুটকি যেন দিন দিন আরো ভরা যৌবনা এবং হৃষ্টপুষ্ট হতে থাকে, যেন সুধীরের শরীর থেকে রক্ত চুষে ছুটকি দিন দিন স্বাস্থ্যবান হতে থাকে। সুধীর আরো খেয়াল করে ছুটকি কার সাথে যেন হাত নাড়িয়ে নাড়িয়ে একা একা ঝগড়া করছে। তখন সামনে গেলে কখনো পজিটিভ ব্যবহার করে, আবার কখনো নেগেটিভ ব্যবহার করে। দিন যাবার সাথে সাথে ঝগড়া বাড়তেই থাকে, সেই সাথে বাড়তে থাকে অদ্ভুত আচরণ। ছুটকি যেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে ঝগড়া করে চলেছে। সুধীর কাউকে কিচ্ছু বলতে পারে না। কি করা উচিত, কি করবে এখন সেটাও বুঝতে পারে না। নতুন করে বিপত্তি বাঁধে যখন ছুটকির মধ্যে কিছু লক্ষণ বুঝতে পারে, অর্থাৎ ছুটকি গর্ভবতী হয়ে পড়ে। অথচ ছুটকির মধ্যে এসব নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। ঠিক তার পরদিন শিবুশ্রী মামা সুধীরকে কল করে। মামাকে সব খুলে বলে সুধীর। মামার পরামর্শে সুধীর বিয়ের জন্য সবকিছু প্রস্তুতি নেয়, কারণ এখন যদি বিয়ে না করে তাহলে উভয়েরই বদনাম। মামাও আসতে চায় সেদিন, কিন্তু তখনও কেউ জানতো না সে দিনটা কতটা ভয়ানক হতে চলেছে। সেদিন সকাল থেকেই আকাশ মেঘলা। মামা আগের দিন এসে উপস্থিত হয়। যেহেতু ছোট পরিসরে বিয়েটা হচ্ছে, তাই সুধীরের বাড়িতেই পুরোহিত ডাকা হয় এবং কাছের কিছু মানুষ ডেকে বিয়ের আয়োজন করা হয়। পুরোহিত যথাসময়ে চলে আসে, কিন্তু ছুটকি কোনো মতেই রাজি হয় না। বিয়ে না করার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে। এক সময় অনেক জোর জবরদস্তি করার পরেও তাকে বিয়ের মণ্ডপে আনা যায় না। তার গায়ে যেন তখন অসুরের মতো শক্তি। ততক্ষণে ঝমঝমিয়ে বৃষ্টি এবং সেই সাথে বজ্রপাত শুরু হয়। অনেকক্ষণ বোঝানোর পর সন্ধ্যের লগ্নে ছুটকিকে বিয়ে করতে রাজি করানো হয়। ধর্মীয় রীতিমতো সুধীর এবং ছুটকি বিয়ে করে। রাত 10টা নাগাদ যে যার বাড়িতে চলে যায়। মামাকে শিবুর বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়। ঝড় বৃষ্টির তাণ্ডব যেন কমছেই না। সুধীর ছুটকিকে কাছে ডেকে বলে, আয় কাছে বস। আজ থেকে তুই আমার বউ আর আমার অনাগত সন্তানের মা। এটুকু জেনে রাখিস যে আমি তোর কোনোদিন কোনো অসুবিধা হতে দেবো না। জানিস ছুটকি, অনেকদিন থেকে তোকে একটা কথা বলতে চাই, বলি? ছুটকি শুধু মাথা নাড়ে, সে যেন একটা ঘোরের মধ্যে আছে। সুধীর আবার বলতে শুরু করে, তোকে না আমি আসলে অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি মনে মনে, বুঝলি? শুধু এই বয়সের দূরত্বটার জন্য না কখনো কিছু বলে উঠতে পারিনি আর কি। ছুটকি কিছু না বলে পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ে। সুধীর কিছুটা হতাশ হয়ে একটা সিগারেট জ্বালিয়ে বৃষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কখন সুধীর হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে তা মনে নেই। সুধীরের ঘুম ভাঙে দরজা খোলার শব্দে। সুবীর দেখে এই ঝড় বৃষ্টির রাতে তড়িঘড়ি ছুটকি কোথায় বেরিয়ে যাচ্ছে। শিবু উঠে আটকাতে যাবে, কিন্তু সেই সময়টুকু তার হাতে নেই। শিবু পিছু নেয় ছুটকি। ঝড় বৃষ্টির বেগ ক্রমাগত বাড়ছে। বাইরের পরিবেশটা যেন ঝড় বৃষ্টির তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছুটকি দৌড়ে যাচ্ছে প্রাণপণে,
আর সেই সাথে সুধীর। কিন্তু বাচ্চা মেয়ে দৌড়ের সাথে কি আর পারা যায়? বাইরে তখন কোনো মানুষজন নেই। সুধীর দৌড়তে দৌড়তে পিছন থেকে বেশ কয়েকবার ডাক দেয়। ছুটকি, ছুটকি দাঁড়া, কথা শোন ছুটকি, ছুটকি। এক সময় সুধীর হাঁপিয়ে উঠে রাস্তায় পড়ে যায়। ছুটকি দৃষ্টির সীমানার বাইরে চলে যায়। হাঁপাতে হাঁপাতে সুধীর ভাবে, কোথায় যেতে পারে ছুটকি? আবারও শক্তি সঞ্চার করে সুধীর উঠে দাঁড়ায়। ছুটকির নাম ধরে ডাকতে ডাকতে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও ছুটকি নেই। আধ ঘন্টা এদিক ওদিক খোঁজার পর সুধীরের হঠাৎ করে মাথায় আসে সেই পরিত্যক্ত মন্দিরের কথা। জীবনের ঝুঁকি নিয়ে সুধীর সেখানে যাবে কি যাবে না এই দ্বন্দ্ব মাথায় ঘুরতে থাকে। কিন্তু ছুটকিকে তো বাঁচাতেই হবে, ওর পেটে এখন সুধীরের সন্তান। নিজের জীবনের মায়া করলে চলবে না। সুধীর প্রাণপণে দৌড়তে থাকে সেই মন্দিরের দিকে। তাকে আজ এটার একটা কিছু করতেই হবে। সুধীর যখন সেই পরিত্যক্ত মন্দিরের টিলার কাছে যায়, তখন বৃষ্টির তেজ কমতে থাকে। মেঘ অনেকটাই কেটে গেছে। তখন পূর্ণিমার চাঁদ আকাশে উঁকি দিচ্ছে। আজকে পূর্ণিমা, সেটা সুধীর ভুলে গেছিল। পূর্ণিমার রাতেই তো মন্দিরটি জাগ্রত হয়। সেখানে অতৃপ্ত আত্মা তাদের উৎসব শুরু করে। সমস্ত ভয়কে পিছনে ঠেলে সুধীর মন্দিরের টিলার উপর চড়তে থাকে। বৃষ্টি তখন একদম থেমে গেছে। ভরা পূর্ণিমার চাঁদ আকাশে জল করছে। সুধীর যখন টিলার উপর উঠে যায়, দেখে সেখানে ঘন কালো ধোঁয়া এবং কুয়াশায় আচ্ছন্ন চারিদিক। তার মাঝেও সুধীর স্পষ্ট দেখতে পাচ্ছে ছুটকি মরার মতো পড়ে শুয়ে আছে, বিয়ের শাড়ি পরে। ছুটকিকে ঘিরে রেখেছে অনেকগুলো ছায়া, আর সেই ছায়াগুলোকে নেতৃত্ব দিচ্ছে আর এক ছুটকি। যেই ছুটকিকে সুধীর আগের বার দেখেছে ছিন্ন ভিন্ন জামা পরে, কিন্তু আজ সে কোনো মন্ত্র পাঠ করছে না। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে সুধীরের দিকে। সুধীরের দেখা ছাড়া আর কিচ্ছু করার নেই, কারণ নড়াচড়া করার কোনো শক্তি সুধীরের শরীরে তখন নেই। ছুটকির অবস্থা দেখে তার চোখ দিয়ে শুধু জল গড়াচ্ছে। একটু দূরেই দেখছে শিবু বসে কাঁদছে আর বিলাপ বকছে। আমার মেয়েটাকে বাঁচান বাবু, আমার মেয়েটাকে বাঁচান বাবু, বাঁচান, মেয়েটাকে বাঁচান। সুধীর দু চোখ দিয়ে শুধু জল গড়াচ্ছে, কথাও বলতে পারছে না, শুধু গোঙাচ্ছে। তার সাথে ছুটকির কাটানো সুন্দর মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে। বুকটা এতটাই ধরফর করছে যে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুক ফেটে বাইরে বেরিয়ে আসতে চাইছে। সুধীর চোখ বন্ধ করে মা কালীকে স্মরণ করে। তারপর সবকিছু অন্ধকার। সুধীরের জ্ঞান ফেরে। তখন ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। সুধীরের পুরো শরীর ব্যথা, জ্বরে গা পুড়ে যাচ্ছে। গত রাতের সব মুহূর্তই তার মনে পড়ে যায়। ছুটকি, 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 আমার 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 ছুটকি কোথায়? ছুটকি, ছুটকি, ছুটকি কোথায়? উঠে দেখে সে পরিত্যক্ত মন্দিরের টিলার পাদদেশে পড়ে আছে। ছুটকিকে খোঁজার জন্য অনেক কষ্টে সুধীর আবারও টিলার উপর ওঠে। তখন সবকিছু স্বাভাবিক, শুধু অস্বাভাবিক হলো ছুটকির নিথর দেহটা পড়ে আছে সুধীরের সামনে। পুরো মুখ আর শরীর ফ্যাকাশে সাদা হয়ে আছে। শরীরে যেন এক বিন্দু রক্ত নেই। সুধীর ভালো করে চেক করে দেখে ছুটকি বেঁচে আছে। সাথে সাথে কোলে তুলে নিয়ে টিলা থেকে নিচে নামে সুধীর। মেন রাস্তার ধারে এগিয়ে গেলে কিছু মানুষ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। লোকজন বলা বলি করতে থাকে গতকাল রাতে পূর্ণিমা ছিল, আর সেই সাথে ঝড় বৃষ্টি, আর এসব নাকি তারই ফল। ছুটকিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, খবর পাঠানো হয় নগেন ডাক্তারকে।
শিবুর মামাকে ডেকে আনা হয়, একই সাথে খবর দেওয়া হয় এলাকার বড় তান্ত্রিককে। সুধীর প্রথম থেকে সবকিছু খুলে মামাকে বলে। সবকিছু শুনে মামা এক চমকপ্রদ তথ্য দেয়, যা আগে সুধীর জানতো না। মামা বলে, বাবাজি, তোমায় একটা কথা বলি। আমার ভাগ্নে শিবুর বিয়ে হয়ে যাওয়ার অনেক বছর পরেও কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। অনেক ওঝা, গুণিন, তান্ত্রিক, ডাক্তার, কবিরাজ দেখিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে বিয়ের অনেক বছর পর ছুটকির মা যমজ বাচ্চা প্রসব করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ছুটকির মাকে আর বাঁচানো যায় না। আমি তখন সেখানেই উপস্থিত ছিলাম। একজনের নাম রাখা হয় ছুটকি, অপরজনের নাম রাখা হয় ছায়া। শিবু যেহেতু দুই মেয়েকে একসাথে দেখাশোনা করতে পারবে না, তাই ছায়াকে এক নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দেওয়া হয়। গত 2 বছর আগে খবর পাই ছায়াকে যারা দত্তক নিয়েছিল তাদের কাছ থেকে। ছায়াকে কিছু পকেটে ছেলেরা মিলে নির্মম শারীরিক নির্যাতন করে মেরে ফেলেছে। তবে কি জমজ ছিল বলে ছুটকি সেখানে গিয়েছিল? এটা 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 আগে কেন বললেন না মামা আমাকে? তাহলে তো ছুটকিকে নিয়ে আমি অন্য কোনো শহরে চলে যেতাম। আমি পরোয়া করতাম না ইচ্ছা, আমি পরোয়া করতাম না। তখনই এসে হাজির হয় নগেন ডাক্তার। নগেন ডাক্তার ঘরে ঢুকতেই সুধীর চেয়ার থেকে দ্রুত উঠে নগেন ডাক্তারের হাত চেপে ধরে। নগেনদা, নগেনদা কিছু একটা করুন। ছুটকির কিছু হয়ে গেলে আমি 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 মরে যাব। আচ্ছা আমাকে দেখতে তো দিন একবার। এই বলে নগেন ডাক্তার ছুটকিকে ভালো মতো পরীক্ষা করতে থাকে। কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, হার্টবিট খুবই ক্ষীণ, শরীরের রক্তগুলো যেন কেউ শুষে নিংড়ে নিয়েছে। নগেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর বলে, শরীরটা তো ফ্যাকাশে হয়ে গেছে একেবারে। ঠিক সেই সময় ঘরে ঢোকে নরেশ তান্ত্রিক। সবকিছু শুনে নরেশ জানায়, একে আর কোনো মতে বাঁচানো যাবে না, আর ভালো করার মতো ক্ষমতা শুধু আমার কেন কারোরই নেই। ওর বোনের আত্মা ওকে টেনে নিয়ে গেছে সেই অভিশপ্ত মন্দিরে। বাবাটা যেহেতু অপঘাতে মরেছে আর সেও অপঘাতে মরেছে, তাই দুটো আত্মার আবার মিলন ঘটেছে। আর সেখান থেকেই যমজ হবার জন্য নিজের বোনের শরীরে বাস করতে শুরু করে। ওর নজর কিন্তু এখন তোমার উপর রয়েছে মাস্টার বাবু, তুমি খুব সাবধানে থাকো। আমি নিজের কথা ভাবছি না বাবা, কোনোভাবে আমার ছুটকিকে বাঁচিয়ে দিন প্লিজ। সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনি যা চাইবেন আমার কাছ থেকে, যা চাইবেন আমার সবটুকু আপনাকে দিয়ে দেবো। প্লিজ ছুটকিকে বাঁচিয়ে দিন। বললাম তো, ওই অভিশপ্ত মন্দিরের শিকার করা মানুষকে কেউই বাঁচাতে পারে না। ওই মন্দিরকে আর মন্দির বলা যায় না। এক সময় মন্দিরে প্রতি পূর্ণিমার রাতে জোড়া মানুষ বলি দেওয়া হতো। অনেক বছর আগে সেই মন্দির বন্ধ করে দেওয়া হয়। অনেক বছর সেখানে আর কোনো পুজো দেওয়া হয়নি। ঠাকুর দেবতার মূর্তিগুলি ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, আর অভিশপ্ত হয়ে পড়ে থাকে মন্দিরটি। তারপর থেকে প্রতি শ্রাবণ এবং মাঘী পূর্ণিমায় মন্দিরটি জাগ্রত হয়ে ওঠে। সেখানে অতৃপ্ত আত্মারা উল্লাসে মেতে ওঠে। জোড়া মানুষকে সম্মোহিত করে সেখানে ডেকে নিয়ে যায় আর তাদের রক্ত পান করে। আর যমজ হলে তো কথাই নেই। এই এলাকায় আজ অব্দি কোনো যমজ বাঁচেনি। কোনো না কোনো ছলে তাদের সেখানে পূর্ণিমার রাতে ডেকে নিয়ে গেছে, আর রক্ত শুষে নির্জীবভাবে ফেলে দিয়েছে টিলার নিচে। আমার আর কিছু করার নেই, আমি চললাম। সুধীর দ্রুত ছুটকিকে হাসপাতাল নিয়ে যাবার ব্যবস্থা করে। স্টেশন থেকে হাসপাতালের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। সুধীর একটা গাড়ির ব্যবস্থা করে রওনা দেয় হাসপাতালের দিকে, সাথে মামা এবং নগেন ডাক্তার। রাস্তায় একবার কিছু সময়ের জন্য ছুটকির জ্ঞান ফেরে। সুধীরের মুখে ছুটকি হাত বোলায়, ছুটকি, কিন্তু তারপর আর কি ভাগ্য সহায় হয় না। ভালো যাবি। রাস্তার মধ্যেই আমি ছুটকি মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছুটকি,
ছুটকি 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 ছুটকি। প্রায় 25 বছর পর সুধীর রিটায়ার করেছে। ছুটকির চলে যাবার পর সুধীর আর কোথাও যায়নি। এই এলাকাতেই নিজে বাড়ি করে বসবাস শুরু করেছে ছুটকির স্মৃতি ঘিরে। তবে সুধীর এখানে থেকে যাওয়াতে অনেকগুলো ভালো কাজ করেছে। সেই পরিত্যক্ত মন্দিরে যাবার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এলাকার মানুষদের মধ্যে সচেতনতা বাড়িয়েছে। কারো যমজ বাচ্চা হলে তাদের এলাকা থেকে দূরে চলে যাবার জন্য সাহায্য করেছে। বিয়েও করেনি, অনেক পদোন্নতির সুযোগ পেলেও এখানেই থেকে গেছে। একাকিত্ব জীবনকেই মেনে নিয়েছে সুধীর। কষ্ট হলে ছুটকির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করে কষ্ট দূর করে। ছুটকির হাতে সেই রান্না, ছুটকির ঘর গোছানো, ছুটকির প্রাণোচ্ছল হাসি, ছুটকির সেই মাসুলভ যত্ন, ছুটকির রাগ, অভিমান, সুধীরের দিকে তাকিয়ে ছুটকির সেই মিষ্টি হাসি, সবকিছু এখনো মনে পড়ে যায়। সুধীর একা হাসে, আবার একা কখনো নীরবে কাঁদে। এমন ভালোবাসার মানুষের স্মৃতি নিয়ে কাটানো যায় এক জনম।